হরে কৃষ্ণ। আগামী 10ই জুলাই বৃহস্পতিবার পূর্ণিমা তিথি পড়েছে, আর অন্যান্য পূর্ণিমা তিথির থেকে এই পূর্ণিমা তিথিটা একটু স্পেশাল। হ্যাঁ, এই পূর্ণিমা তিথিতে সত্যবতী পরাশর মুনির আশীর্বাদ প্রাপ্ত হয়ে মহর্ষি বেদব্যাসের জন্ম দিয়েছিলেন। এখানে শুধুমাত্র এই একটাই কারণ না, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এই নামটি কিন্তু পূর্বে বেদব্যাসের ছিল না, তার নাম কিন্তু অন্য কিছু ছিল। তো এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস নামটি তিনি পুরস্কৃত প্রাপ্ত হয়েছিলেন। মহর্ষি বেদব্যাসের গায়ের রং কালো ছিল, তাই তাকে কৃষ্ণ বলে ডাকা হতো। দ্বীপে জন্ম হয়েছিল বলে তাকে দ্বৈপায়ন নামে ডাকা হতো। আবার এই বেদব্যাস মুনি বেদকে 4টি ভাগে ভাগ করেছিলেন, তাই এই মুনিকে বেদব্যাস নামে আখ্যায়িত করা হয়। তাই তার পুরো নাম হচ্ছে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। পূর্বকালে অর্থাৎ সত্য ত্রেতা দাপর যুগে কোনো শাস্ত্র গ্রন্থ ছিল না। সেই সময় গুরুদেবের মুখনিসৃত বাণী শুনেই শ্রুতিধররা অর্থাৎ যারা ছাত্র ছিল তারা সেই গুরুদেবের মুখনিসৃত বাণী শ্রবণ করে মনে রাখতেন। কিন্তু কলিযুগের মানুষের সেই স্মৃতি ক্ষমতা একদমই হীন, যার কারণের জন্য মহর্ষি বেদব্যাস এই কলিযুগের মানুষের কথা ভেবে শাস্ত্র রচনা করেন তিনি, এবং সকলের মাঝখানে গুরুকুল প্রতিষ্ঠা করে সেই গুরুকুলের মাধ্যমে সমস্ত শাস্ত্রকে সকলের মধ্যে তুলে ধরেন। এছাড়াও শাস্ত্রে আরো বর্ণিত আছে এই গুরু পূর্ণিমার সম্বন্ধে। এই গুরু পূর্ণিমার দিনই আমাদের যে মহাদেব, যিনি দেবতাদেরও দেব, তিনি জ্ঞানদাতা অর্থাৎ আদি গুরু হিসেবে সপ্তর্ষিকে জ্ঞান দান করেছিলেন, এবং তা কিন্তু এই পবিত্র গুরু পূর্ণিমার দিন। আজকে আমরা এই গুরু পূর্ণিমার তিথি নিয়ে বিশেষভাবে কিছু প্রশ্নের উত্তর আলোচনা করতে এসেছি এই ভিডিওর মাধ্যমে। তো সেই প্রশ্নগুলি হচ্ছে, কিভাবে এই গুরু পূর্ণিমা ব্রত আপনারা পালন করবেন, গৃহে কি করবেন, গুরুদেবকে কিভাবে পূজা করবেন, এবং কি কি করা উচিত আমাদের, কি কি করা উচিত নয় এই গুরু পূর্ণিমার দিন, সেই সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো চলুন আর বেশি কথা বলবো না, ভিডিওতে সোজা যাওয়া যাক। ভিডিওতে যাওয়ার আগে বলে দিই, সকলকে গল্পে গল্পে কৃষ্ণ কথা চ্যানেলে স্বাগত জানাই। পূর্ণিমার দিন আমাদের কিছু কর্ম এড়িয়ে চলা উচিত। সেটা হচ্ছে কোনো রকমের ক্ষৌর কর্মাদি কাজ এই গুরু পূর্ণিমার দিন বলে কথা না, কোনো পূর্ণিমা তিথিতেই করা উচিত নয়। ক্ষৌর কর্মাদি বলতে এখানে চুল দাড়ি নখ কাটাকে বুঝিয়েছে। এছাড়াও এই গুরু পূর্ণিমার দিন থেকে আপনারা 1 মাস অর্থাৎ পরের পূর্ণিমা পর্যন্ত কোনো শাক খাবেন না, এ বিষয়েও শাস্ত্রে বিশেষভাবে বর্ণিত করা হয়েছে। এবার বলবো এই গুরু পূর্ণিমার দিন আপনারা কি কি কাজ করবেন। এই গুরু পূর্ণিমার দিন যদি আপনারা গৃহের দারিদ্রতা দূর করতে চান, তাহলে অবশ্যই লক্ষ্মী নারায়ণের পূজা করবেন এই দিন। তবে হ্যাঁ, শুধুমাত্র লক্ষ্মীর নয়, কিন্তু অবশ্যই লক্ষ্মীর সাথে নারায়ণকেও পূজা করতে হবে। লক্ষ্মী মাতা খুবই চঞ্চল, যিনি নারায়ণ যেখানে থাকে একমাত্র সেখানেই অবস্থান করে, অন্যথায় তিনি অবস্থান করতে পারে না। যার জন্য লক্ষ্মী মাতাকে যদি গৃহে রাখতে হয়, তাহলে কিন্তু অবশ্যই নারায়ণের পূজা করা অবশ্যই কর্তব্য। তাই মাতা লক্ষ্মীর সাথে নারায়ণকেও পূজা করবেন, তাহলেই কিন্তু গৃহের সমস্ত দারিদ্রতা দূর হয়ে যাবে। এছাড়াও এই তিথিতে অবশ্যই মহর্ষি বেদব্যাসের যে রচিত গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম, এগুলো কিন্তু অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন। শুধু পাঠ করার চেষ্টা করবেন না, অবশ্যই পাঠ করবেন। তৃতীয়ত হচ্ছে এই দিন অবশ্যই গুরু পূজা করবেন। চতুর্থত হচ্ছে এই গুরু পূর্ণিমার তিথিতে দানের কিন্তু অনেক মাহাত্ম্য আছে। যাদের গৃহে অনেক দারিদ্রতা, কোনোভাবেই যশ বৃদ্ধি করতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই কিছু না কিছু এই গুরু পূর্ণিমার দিন দান করবেন। কারণ আমরা সকলেই জেনে থাকি দান কিন্তু করা খুবই একটা শুভকর কাজ। সে কারণের জন্য দান কিন্তু আমাদের এই দিনটা অবশ্যই করতে হবে। এবার বলি কিভাবে পালন করবেন এই গুরু পূর্ণিমার দিনটাকে। এবার বলি এই গুরু পূর্ণিমার দিনটি কিভাবে আপনারা পালন করবেন। যেহেতু পূর্ণিমার সময়সূচি পড়েছে 9ই জুলাই রাত 1:21 থেকে, যেটা বুধবার, আর বৃহস্পতিবার 10ই জুলাই রাত 2:04 পর্যন্ত পূর্ণিমা থাকবে। যে কারণের জন্য 10ই জুলাই কিন্তু আমাদের গুরু পূর্ণিমার দিনটিকে বিশেষভাবে পালন করতে হবে। তো এই দিন অবশ্যই কি করবেন, তো যারা চাইছেন এই গুরু পূর্ণিমা ব্রত এই তিথিতে পালন করতে, তারা কিন্তু অবশ্যই আগের দিন সংযম করবেন, অর্থাৎ নিরামিষ আহার করবেন এবং রাতে দন্তমার্জন করে তবে কিন্তু শোবেন।
যারা চাইছেন যে কিভাবে এই ব্রতটা পালন করব, আমরা কতক্ষণ উপবাস করব, যারা উপবাস করতে চাইছেন তারা কতক্ষণ উপবাস করবেন, সন্ধ্যা পর্যন্ত উপবাস করে আপনারা উপবাস ভঙ্গ করতে পারেন। আর যারা মোটামুটি একাদশীর মতো নির্জলা না করে একাদশীর মতো করে ব্রত পালন করতে চাইছেন, তারা একাদশীর মতো করে ব্রত পালন করতে পারেন। বছরে 24টা একাদশী ব্রত যেভাবে আপনারা পালন করে থাকেন, যেমন প্রাত স্নান করে সকালে সেবা পূজাদি করা, ভগবানের শ্রীচরণে তুলসী অর্পণ করা, তুলসী প্রদক্ষিণ করা, এই যেরকম কর্ম সেরকম কর্মগুলো আপনারা অবশ্যই করবেন। এছাড়াও যেটা সব থেকে স্পেশাল সেটা হচ্ছে গুরু পূজা করা, তাই গুরু পূজা কিন্তু অবশ্যই করবেন। এবার বলি এই দিন যা অবশ্যই গৃহের এবং পরিবারের সকলের নিজের মঙ্গলার্থের জন্য আনতে হবে সেই বিষয় নিয়ে। এই পূর্ণিমা যেহেতু গুরু পূর্ণিমা রূপে খ্যাত, তাই এই দিন কিন্তু অবশ্যই নিজেদের যে গুরুদেব, অর্থাৎ যার যে গুরুদেব, সেই গুরুদেবকে কিন্তু অবশ্যই গৃহে আনতে হবে এবং সেই গুরুদেবকে গৃহে নিয়ে আসার পর তাকে বিশেষভাবে গুরু পূজা, সেবা, সমস্ত কাজকর্ম কিন্তু ভক্তি ভরে করতে হবে। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, আমরা যদি ভগবানের কৃপা লাভ করতে চাই, ভগবানের শ্রীচরণ যদি লাভ করতে চাই, তাহলে কিন্তু আমাদের গুরুদেবকে অবশ্যই ভগবান রূপে মানতে হবে। গুরুদেবকে কিন্তু অবশ্যই পূজা করতে হবে, সম্মান করতে হবে, ভক্তি প্রদান করতে হবে, না হলে কিন্তু আমরা ভগবানকে কখনোই লাভ করতে পারবো না। তাই জন্য ভগবানের শ্রীচরণ লাভ করতে গুরুকে অবশ্যই সেবা পূজা করুন ভক্তি ভরে। তবে একান্তই যদি গুরুদেবকে গৃহে আনা না যায়, তাহলে আপনারা নিজেরা গুরু আশ্রমে যাবেন এবং সেখানে গিয়ে গুরুর সেবা পূজা করবেন অবশ্যই কিন্তু। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি শেষ করার আগে সকলে মিলে একবার বলুন জয় শ্রীকৃষ্ণ, হরি বল, রাধে রাধে।